সেই কাক ডাকা ভোরে বাড়ি থেকে রওনা দিয়েছি। তারপরে দীর্ঘ পথ বাস এবং তারপরে ভ্যানে অবশেষে এই প্রাসাদের সামনে এসে পড়লাম। সূর্য এখন মাথার উপরে। সামনে থেকে প্রাসাদটা দেখতে মন্দ নয়। 2 তলা বিশাল প্রাসাদ। প্রাসাদের সামনে বিরাট বাগান, তার মাঝখানে রয়েছে ইট দিয়ে বাধাই করা রাস্তা। প্রাসাদ আর বাগান ঘেরাও করে রেখেছে চারদিকে এক মানুষ সমান দেয়াল। দেয়ালের মাঝখানে একটা বিরাট ফটক। তার সামনে দাঁড়িয়েই আমি দেখলাম একটা লোক ফটক খুলে বেরিয়ে আসছে। এগিয়ে গিয়ে কিছু একটা বলতে যাব, লোকটা অদ্ভুতভাবে তাকিয়ে বলল, কে? কি চাই? আপনি কি প্রাসাদ দেখতে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, ওই তপন মজুমদারের সাথে কাল কথা হয়েছিল। লোকটি বাইরের দিকে তাকিয়ে কি একবার ভেবে বলল, তিনি বলেছিলেন অবশ্য। তা একটু অপেক্ষা করতে পারবেন? আসলে একটু দোকানে যাব বলে বেরিয়েছিলাম। একটু দাঁড়ান, আমি সামনের দোকান থেকে একটা বিড়ি কিনে আনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। লোকটা চলে গেল রাস্তা ধরে। আমি প্রাচীন এই প্রাসাদটির দিকে এক মনে দেখতে লাগলাম। বিরাট এই স্থাপত্যের আনাচে কানাচে কত শত ইতিহাস যেন উঁকি মেরে যাচ্ছে। এই ইট কাঠ পাথরের নিদর্শন কত যুগ যুগান্তর স্বাধীনতা সংগ্রাম কত কিছুরই না সাক্ষী। আর আজ পরিচর্যার অভাবে তার এই জৌলুসে ভাটা পড়েছে। না জানি কত শত অজানা কাহিনী বুকে করে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদ। কথাগুলো ভাবতে ভাবতেই সেই লোকটা ফিরে আসলো 5 মিনিট বাদে। এসে আমার দিকে তাকিয়ে একবার আসেন বলেই ঢুকে গেল ফটকের ভেতরে। আমিও তার পিছু নিলাম। এই ভর দুপুরবেলা সূর্যের আলো এসে পড়েছে বাড়িটার ওপরে। বেশ দেখতে লাগছে বাড়িটা। লোকটাকে জিজ্ঞাসা করলাম, তপনবাবু কি বাড়িতে? আমাকে কথা শেষ করতে না দিয়েই লোকটা বলল, না, উনি নেই, তবে সন্ধ্যার মধ্যে চলে আসবে, চিন্তা নেই। আপনি আসবেন সেটা উনি আমায় বলে গেছেন। আপনার খাবার দাবারের ব্যবস্থা করা আছে। অনেক বেলা হলো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম নিন নিজের ঘরে। আসুন, আপনার ঘরটা দেখিয়ে দিই। নীরস গলায় কথাগুলো বলেই হন হন করে হাঁটতে লাগলো সে। বুঝলাম হঠাৎ অযাচিত অতিথি এসে যাওয়ায় তার বেশ অসুবিধে হয়েছে। তাই মনিবের অতিথি হওয়ার সুবাদে সামনে কিছু বলতে না পারলেও মনে মনে সে বেশ বিরক্ত হয়েছে, তা দিব্যি বুঝতে পারলাম। কিন্তু কি আর করা যাবে, এসব ভাবলে তো আর আমার চলবে না। আমার কাজটা তো আমাকে করতেই হবে। আমি আর কথা বাড়ালাম না। লোকটার পিছন পিছন গিয়ে পৌঁছলাম দোতলার একটা ঘরে। আমার জন্য নির্ধারিত ঘরটা দেখিয়ে দিয়েই হন হন করে লোকটা চলে গেল। ঘরের ভেতর ঢুকে তো আমি স্তম্ভিত। ঘরের প্রতিটি আসবাবপত্রেই প্রাচীন রাজ আড়ম্বরের এক সুস্পষ্ট নিদর্শন চোখে পড়ল। এক সময় রাজকীয় বিলাসিতার যে কোনো অভাব এখানে ছিল না, তা এতকাল পরেও বেশ বোঝা যায়। ঘরের মাঝে বড় পালঙ্ক, তাতে সাদা রঙের চাদর টান টান করে পাতা। পাশে কাঠের আলমারি, সুন্দর কারুকার্য করা টেবিল, তার উপরে পিতলের ফুলদানি, যদিও আজ আর তাতে ফুল নেই। চক মেলানো মেঝে। ব্যাগটা তার পাশে রেখে সবে গাটা একটু এলিয়ে দিয়েছি পালঙ্কটাতে, তখনই সেই লোকটা এসে আমায় ডেকে গেল খাওয়ার জন্য। পাশেই একটা ছোট্ট বাথরুম, তাতে গামলায় জল ভরে রাখা আছে। সেখানেই হাত মুখ ধুয়ে লোকটির সাথে একতলায় খাওয়ার ঘরে এসে পৌঁছলাম। বিরাট ঘরের মাঝে একটা বড় মেহগনি কাঠের টেবিল।
টেবিলের একটা চেয়ার দখল করে আমি বসে পড়লাম। সেই লোকটি আমার খাবার এনে দিল। সে নানান খাবার, ভাত, ভাজা মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কাতলা কালিয়া, দই, মিষ্টি, যাকে বলে রাজকীয় ভোজ। সারাদিনের পথশ্রমের পরে এই আয়োজন দুপুরবেলার খাওয়াটা মন্দ হলো না। খেয়ে দিয়ে নিজের জন্য বরাদ্দ ঘরে এসে খানিক বিশ্রাম নিয়েই বিকেলের দিকে প্রাসাদটা ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রাসাদের ভেতরটা বেশ সুন্দর। দেয়ালে টাঙানো পেন্টিং আর প্রাসাদের ভেতরের লাইব্রেরিটা দেখে এনাদের রুচির তারিফ করতেই হয়। আমি ঘুরতে লাগলাম প্রাসাদময়, আর ভাবতে লাগলাম এই প্রাসাদ নিয়ে মানুষের মুখে শোনা সেই আদিম কিংবদন্তির কথা। এইটা নিয়ে একটা আর্টিকেল লিখব ভাবছি, আর এই কাজটুকুর জন্যই তো এত দূরে এত ঝামেলা পুহিয়ে আসা। কিংবদন্তিটা নিয়ে অবশ্য আমার এক বন্ধু সোহান একটা শর্ট ফিল্ম বানিয়েছিল বছরখানেক আগে। শর্ট ফিল্মটা বেশ ব্যবসা করেছে, নাম ছিল উইচ কার্ট। তবে আমি কাহিনীটাকে তুলে ধরছি আমার পাঠকদের স্বার্থে। এ দেশেও যে এরকম ভয়ানক ডাইনির কাহিনী আছে তা আমাকে অবাক করে। তবে এই ডাইনি কাহিনীর সত্যতা জানতেই আমি এখানে এসেছি। এখানে আসার আগে যা জেনেছি তা হলো এই প্রাসাদটা তৈরি হয়েছিল ইংরেজরা আসার অনেক আগে। বানিয়েছিলেন তখনকার জমিদার স্বপন মজুমদার। তারপর বংশানুক্রমে এই প্রাসাদ হাত বদল হয়ে আসতে থাকে। অবশেষে আসে অসীম মজুমদারের কাছে। এই অসীম মজুমদারের সময়েই ঘটে এই অদ্ভুত ঘটনা। সেই সময় গ্রামের ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করে। এখনো পর্যন্ত সেই ঘটনা মানুষের মুখে মুখে। বিভিন্ন আর্টিকেলে এই দেশের 10টি ভৌতিক ঘটনার ভেতরে এটি থাকবেই। আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম বাড়িটার প্রতিটি ঘর। এমন সময় সেই লোকটা পেছন থেকে এসে ডাকলো, স্যার। আমি পিছনে তাকাতেই বলল, বড় সাহেব এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আমি এগিয়ে গেলাম তার পিছু পিছু। দেখলাম প্রাসাদ থেকে খানিকটা দূরে পুকুর ঘাটের পাশে মুখোমুখি দুটো চেয়ার রাখা। একটাতে বসে আছেন তপন মজুমদার। বয়স আমার থেকে খানিক বেশি। তার পরনে কালো স্যুট, পায়ে দামি ব্র্যান্ডের জুতো। আমাকে দেখেই ইশারায় বসতে বললেন। আমিও কথা মতো বসলাম। তারপর কাজের লোকটার দিকে তাকিয়ে বললেন, সিদ্দিক, দুটো চায়ের ব্যবস্থা করো। সিদ্দিক চলে গেল। তপনবাবু আমার দিকে তাকিয়ে বললেন, তা আপনি কি সেই সাংবাদিক? আমি উত্তর দিলাম, আজ্ঞে। তিনি বললেন, আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হয়নি তো? আমি শশব ব্যস্ত হয়ে বললাম, আরে না না, অসুবিধে কি বলছেন, দুপুরে তো দারুণ আয়োজন ছিল। ভদ্রলোক মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তা কি যেন জানতে এসেছিলেন? এতক্ষণে আমি আমার কাজের দিকে কথা এগোচ্ছে দেখে আগ্রহী কণ্ঠে বললাম, আসলে আমি একটা পত্রিকায় লেখালেখি করি। সেখানে আমি আপনার এই প্রাসাদ আর তার ইতিহাস নিয়ে লিখতে চাই। ইতিহাস মানে সেই বিখ্যাত ডাইনির কিংবদন্তি। ভদ্রলোক তার সরু দৃষ্টির চাহনি একবার আমার দিকে দিয়ে আমাকে যেন একবার মেপে নিতে চাইলেন। তারপর বললেন, তা সেই কিংবদন্তি সম্পর্কে তো সবাই জানে, মানে সবার মুখে মুখেই সেই ঘটনা। তা আপনি আমার কাছ থেকে কি জানতে চান? আমি কোনো ভনিতার আশ্রয় না নিয়েই সরাসরি বললাম, সত্যিটা। ভদ্রলোক খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সত্যি মানে? মানে আপনি ওই ঘটনার কতটুকু বিশ্বাস করেন, নাকি একেবারেই করেন না? ভদ্রলোক এবার বেশ গম্ভীর হয়ে গেলেন, আর তার আওয়াজেও সেই গাম্ভীর্য ফুটে উঠল এবার। দেখুন, আমি আধুনিক যুগের মানুষ, ওসব ডাইনি টাইনিতে বিশ্বাস করা আমার উচিত নয়। তবে এটা তো আমার বাবা কাকাদের কাছ থেকে শোনা, সেটা পুরোপুরি কী করেই বা অস্বীকার করতে পারি বলুন? তাছাড়া তারা ছিলেন প্রচণ্ড বিজ্ঞান মনস্কই মানুষ। তারা কেনই বা অহেতুক ডাইনির গল্প বানিয়ে বানিয়ে বলবেন? আমি বুঝতে পারছিলাম
ভদ্রলোক আজকালকার যুগে দাঁড়িয়েও এসব মানতে চান না। চাইলেও তার পারিবারিক শিক্ষা তাকে তার পূর্বপুরুষদের বলা কথাকে অবিশ্বাস করতে সায় দিচ্ছে না। তবে সেই পুরো ঘটনাটা জানতে হলে ভদ্রলোকের সাথে কথাটা চালিয়ে যেতে হবে আরও। তাই আমি বললাম, তা হতে পারে। তার মানে আপনি বলছেন আপনি বিশ্বাস করেন? তা বেশ, তবে শোনান সেই ঘটনা। ভদ্রলোক দেখলাম খানিক অস্বস্তিতেই পড়লেন। খানিক দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, এতে শোনানোরই বা কি আছে, সবই তো জানেন। উনি এড়িয়ে যেতে চাইছেন দেখে আমি উদ্গ্রীব হয়ে বললাম, তবুও আপনার কাছ থেকে একবার শুনতে চাই। বুঝতে পারছিলাম কোনো এক লুকোনো ইতিহাস সেই অতীতের পাতা থেকে আর টেনে বার করতে চাইছিলেন না তিনি। কিন্তু উপায় না দেখেই বোধহয় অগত্যা তপনবাবু এবার এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর কিছুক্ষণ পাশের পুকুরের দিকে তাকিয়ে রইলেন। বোধহয় ছোট থেকে শুনে আসা গল্পটা মনের মধ্যেই সাজিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদারা ছিলেন দু ভাই। একজন আমার ঠাকুরদাদা ভুবন মজুমদার, আরেকজন মোহন মজুমদার। ঘটনাটা শুরু হয় মোহন মজুমদারকে নিয়ে। আমার প্রপিতামহ অসীম মজুমদার ছিলেন বেশ আধুনিক চিন্তাধারার মানুষ। ওই জাতি ভেদাভেদ বা ধনী গরিবের বিভেদ তিনি করতেন না। তিনি সকলকেই সমান চোখে দেখতেন। তাই জন্যই নিজেও থাকতেন আড়ম্বরহীনভাবেই। আর সেই কারণেই তাকে প্রজারা খুবই সম্মান করত আর ভালোবাসত। তো তিনি তার ছোট ছেলে অর্থাৎ মোহন মজুমদারের বিবাহের বয়স হলে সুপাত্রীর সন্ধানে লেগে পড়েন। তবে খুব বেশি খুঁজতে হয় না তাকে। কাছাকাছি একটা সুন্দরী মেয়ের সন্ধান তিনি পান। তার নাম বকুল। ছোট দাদু মোহন মজুমদারের সাথে বিয়ে হয় বকুল নামের সেই মেয়েটির। খুব গরিব ঘরের মেয়ে ছিল বকুল। তবে আগেই বলেছি সে ছিল খুবই সুন্দরী, তাই কারোরই কোনো আপত্তি ছিল না। বিয়ের পর প্রথম বছর খানেক খুবই ভালোই চলল। সংসারে সুখ সমৃদ্ধি যেন উপচে পড়তে লাগলো। কিন্তু বিধাতা বোধ হয় এসব দেখে মুচকি মুচকি হাসছিল। কারণ এর কয়েকদিন পর থেকেই শুরু হয় নানান দুর্ঘটনা। বাড়ি জুড়ে অশান্তি লেগেই থাকতো। খুব ছোটখাটো বিষয় সব সময় বিবাদ বাঁধত। অহেতুক মামলা মোকদ্দমা ও নানান বিপদ যেন যেচে এসে পড়তে লাগলো তাদের ওপরে। একটা অশুভ কিছু যেন বারবার নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছিল নানাভাবে। মোহন মজুমদারের বাবা অসীম মজুমদার ছিলেন তখন জমিদার। তিনি বিচক্ষণ মানুষ ছিলেন। ব্যাপারটার আঁচ খানিকটা করতে পারলেও তেমন বিশেষ গুরুত্ব বা সেই ব্যাপারে কোনো ব্যবস্থা তিনি নেন না। চারিদিকে এহেন পরিস্থিতির মাঝেই একটা ভালো খবরও জমিদার বাড়ির অন্দরে ভেসে বেড়াতে লাগলো। ছোট বউ মানে বকুল অন্তঃসত্ত্বা, তার গর্বে মোহন মজুমদারের অংশ বাড়তে থাকে। সমস্ত জমিদার বাড়ির আদর যত্নে তার পরিচর্যার সেই শুভ দিন আগত হলো যেদিন মোহন মজুমদারের সন্তান এই পৃথিবীর আলো প্রথমবার দেখল। তবে হায়, কে জানতো সেদিন সেই সদ্যজাত পৃথিবীর আলো দেখবে, সেদিনই তাকে আবার কালের গর্ভেই ফিরে যেতে হবে। সমস্ত জমিদার বাড়িতে খুশির জোয়ার বইছিল সেদিন। শুধু জমিদার বাড়ি বা বলি কেন, সমস্ত গ্রাম জুড়ে আনন্দের এক রোল উঠল। আশেপাশের বহু প্রজারা এসে বাড়ির প্রাঙ্গণে জমা হয়েছিল এমন খুশির খবরে, নতুন অতিথির আগমনে। কিন্তু সবাই যখন খুশিতে ভাসছে ঠিক তখনই এক বুক ফাটা আর্তনাদ কানে এলো সবার। বকুলের কান্নার আওয়াজ পাওয়া গেল। সবাই মিলে ঘরে গিয়ে দেখে, এ কি, বাচ্চাটা তো নেই। বকুলকে জিজ্ঞেস করেও জানতে পারা যায় না কিছুই। সে কিছুই জানে না। বকুল জানায় সে বাচ্চা সঙ্গে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুমের সুযোগ নিয়ে কেউ হয়তো বাচ্চাটা নিয়ে গেছে। কিন্তু এত বড় জমিদার বাড়ি, এত তার পাহারা, এর মধ্যে থেকে কে নিয়ে যাবে এইটুকু একটা দুধের শিশুকে? কার এত বড় সাহস হবে যে সে জমিদার বংশের রক্তকে নিয়ে যায়? কয়েক মুহূর্তের মধ্যেই খোঁজ শুরু হলো। সমস্ত জমিদার বাড়ি সহ আশেপাশে সমস্ত এলাকা তন্ন তন্ন করে খোঁজ চলল। খুঁজতে খুঁজতে এক সময় বাচ্চাটাকে পাওয়া গেল। তবে যে অবস্থায় পাওয়া গেল তা দেখে সবাই ভয় কাঁপতে লাগলো। বাচ্চাটা রাত খাওয়া দেহ ছিন্ন ভিন্ন অবস্থায়, প্রবল আক্রোশে কেউ যেন ফেলে গেছে বাগানের ভেতর। প্রাথমিক দর্শনে সকলের ধারণা হলো এ কোনো বন্য জন্তুর কাজ, কারণ এমন নৃশংসতা আর কেউই করতে পারে না।
অন্তত একটা সদ্যজাত শিশু, আর তার থেকেও বড় কথা জমিদার বাড়ির সন্তানের সাথে এমন বর্বরতা কেউ কল্পনাও করতে পারবে না। অসীম মজুমদার নিজের সেপাইদের নিয়ে জঙ্গলে জঙ্গলে বন্দুক নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। যে জন্তু তার বংশের রক্তকে এইভাবে শেষ করেছে তাকে তিনি কোনোভাবেই ছাড়বেন না। তবে সব চেষ্টাই বিফলে গেল। পুরো জঙ্গল জুড়ে তিনি এমন কোনো কিছুই পেলেন না যা এমন কাজ করতে পারে। সবাই হাল ছেড়ে দিল। ধীরে ধীরে যত সময় গেল সবাই সব ভুলেও গেল। এই ঘটনার বেশ কিছু সময় পরে বকুল আবার সন্তান সম্ভবা হলো। আবার প্রাসাদে আনন্দের জোয়ার বইল। তবে সেই আনন্দও বেশি দিন স্থায়ী হলো না। ঠিক আগের বারের মতোই এবারও যেদিন বাচ্চা হলো সেদিন রাতেও আবার বাচ্চা উধাও হলো। সবাই আবার খুঁজতে লাগলো, কোথায় গেল বাচ্চাটা। খুঁজতে খুঁজতে এক সময় আগের মতো এই বাচ্চাটার ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেল। মোহন মজুমদার এবার কি করবেন বুঝতে পারলেন না। অসীম মজুমদারও ছেলেকে সান্ত্বনা দিলেন, কিন্তু নিজেও শান্ত হতে পারলেন না। বকুলও শোকে পাথর হয়ে গেল। এই ঘটনার পর কেটে গেল আরও বেশ কিছু সময়। আবার বকুল সন্তান সম্ভবা হলো। নির্দিষ্ট সময় সেই বাচ্চা ভূমিষ্ঠও হলো। জমিদারবাবু আগের বারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া প্রহরার ব্যবস্থা করলেন। সারা জমিদার বাড়ি পাইক লাঠিয়াল দিয়ে ভরিয়ে দিলেন। এমনকি এবার জমিদারবাবু সহ জমিদার বাড়ির বাকিরাও রাতে সবাই পাহারা দিতে লাগলো। কিন্তু এবারও শেষ রক্ষা করা গেল না। আবারও এত পাহারার মাঝে একইভাবে সদ্যজাত নিখোঁজ হলো। খোঁজ করতেই শিশুর ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করা হলো। কিন্তু এত খারাপের মাঝেও একটা আশার আলো পাওয়া গেল। এবারে জানতে পারা গেল কে বাচ্চাটাকে চুরি করে। এক দাসী নাকি দেখেছে তাকে। একটা নারী মূর্তি নাকি বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল। সবাই চিন্তিত হয়ে পড়ল, কে সেই নরাধম, কেই বা বাচ্চাগুলোর ক্ষতি করবে। এই সব চিন্তায় যখন জমিদার বাড়ির সকলের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবার উপক্রম, ঠিক তখনই ঘটল সেই ঘটনা। একদিন সকালে কাছারির ঘরে বসে হিসাব নিকাশ দেখাশোনা করছিলেন জমিদার মশাই। ঠিক সেই সময় কোথা থেকে একজন বৃদ্ধ সাধু এসে উপস্থিত হলো প্রাসাদে। তাকে দেখেই জমিদার বাবু করজোড়ে তার অভ্যর্থনা করলেন। কিন্তু জমিদার বাবুর আন্তরিক অভ্যর্থনার পরে সাধুর মুখের ভাবটা হঠাৎই থমথমে হয়ে গেল। তিনি গম্ভীর স্বরেই বললেন, জমিদার বাবু, আপনি অতিশয় ভালো মানুষ, কিন্তু আপনার পরিবারের সাময়িক যে বিপদ এসে বারবার হানা দিচ্ছে তা অতি ভয়ানক ও শক্তিশালী। এখনই তা দমন না করতে পারলে এই পরিবার সে ছাড়খাড় করে তবেই থামবে। কথাটা শুনেই জমিদার মশাইয়ের পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। সেই বিপদের ব্যাপারে সাধুকে কিছুই জানায়নি, তবে সে জানলই বা কি করে এত কিছু। জমিদার বাবু করজোড়ে সাধুর দিকে দাঁড়িয়ে বললেন, আপনি তো বাবা অন্তর্যামী, সবই জানেন। বিগত কয়েকটা বছর আমার মহা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন হচ্ছে এসব, কে করছে এসব, কিছুই বুঝতে পারছি না বাবা ঠাকুর। আপনি স্বয়ং ভগবানের দূত হয়ে এসেছেন। আমাদের রক্ষা করুন বাবা ঠাকুর, রক্ষা করুন। এই জমিদার বংশের বংশপ্রদীপকে আপনি বাঁচান বাবা ঠাকুর, বাঁচান আপনি। কথাটা বলতে বলতে প্রায় কেঁদে ফেললেন জমিদার অসীম মজুমদার। হয়তো সাধুর তাতে মনে কিছুটা দয়ার উদ্বেগ হলো, কিন্তু মুখে তা প্রকাশ পেল না। তিনি সেই একই গাম্ভীর্য নিয়েই বললেন, আপনার প্রাসাদে যে বিপদ বারবার হানা দিচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো এক ডাইনি। কথাটা শোনা মাত্র যেন জমিদার বাবুর মাথায় বজ্রাঘাত হলো। তিনি যেন নিজের মধ্যেই শিহরিত হয়ে শোকতিক্ত মতো করেই বলে উঠলেন, ডাইনি? ডাইনি শব্দটা উচ্চারণ করার সময় জমিদার অসীম মজুমদারের গলাটা যে কেঁপে উঠল তা হয়তো সাধু কৃষ্ণচরণ আগমবাগীশও বুঝতে পারলেন। তিনি বললেন, হ্যাঁ, ডাইনির প্রবেশ ঘটেছে আপনাদের এই প্রাসাদে। যে ডাইনি আপনাদের কোনো বংশধরকেই বাঁচিয়ে রাখবে না। কথাটা শোনা মাত্র আতঙ্কের একটা বড় ঝড় বয়ে গেল জমিদার অসীম মজুমদারের বুকের ভেতরে। কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, তাহলে বাবা ঠাকুর এখন উপায় আপনি বলুন। কৃষ্ণচরণ আগমবাগীশ খানিকক্ষণ চুপ থেকে তারপর বললেন,
উপায় উপায় একটা আছে বটে, তবে তা সহজ নয়। আপনাদের আগে সেই ডাইনিকে চিহ্নিত করতে হবে, আর তারপর তাকে বিনাশ করতে হবে। কথাটা শুনেই জমিদার বাবুর মুখ আরো শুকিয়ে গেল অজানা আতঙ্কে। তিনি আর্ত কণ্ঠে বললেন, কিন্তু কিন্তু বাবা ঠাকুর, আমি যে সাধারণ মানুষ, আমি কি করে ছদ্মবেশী দ্রুত ডাইনিকে চিনব? কৃষ্ণচরণ আগমবাগীশ বেশ কিছুক্ষণ চোখ বুজে কি একটু বিড়বিড় করলেন, হয়তো কোনো গোপন মন্ত্র। তারপরে জমিদার অসীম মজুমদারের দিকে তাকিয়ে বললেন, জমিদার মশাই, চোখ কান খোলা রাখুন, ঠিক চিনতে পারবেন। তার আসার সময়কাল তো আগতই, সে তো শুধু নির্দিষ্ট সময়ই আসে। খালি আপনাদের সঠিক সময় সঠিক স্থানে নিজেদের সকলের আড়ালে রাখতে হবে, ব্যাস এইটুকুই। তবে একটা কথা মনে রাখবেন, তাকে চেনা মাত্র দেরি না করে ধ্বংস করে ফেলবেন যত দ্রুত সম্ভব। সে বেঁচে থাকলেই নানান ছলনায় আশ্রয় নিয়ে কিন্তু আপনাদের সমূলে বিনাশ করে তবেই ছাড়বে। কথাটা মনে রাখবেন, সে যেমন ধূর্ত তেমনই মায়াবী, তাই সাবধান। আসন্ন বিপদ আর বিভীষিকার আতঙ্কে হৃদকম্পন যেন দ্বিগুণ হয়ে উঠল জমিদার মশাইয়ের। তবুও নিজের বংশ রক্ষার কথা ভেবেই বুকে সাহস এনে তিনি বললেন, আমি আমি পারবো বাবা ঠাকুর, আমাকে আমাকে তো পারতেই হবে। এই বংশকে রক্ষা করার জন্য আমাকে আমাকে পারতেই হবে। শুধু আপনার আশীর্বাদী হাত মাথায় থাকলে সব পারবো। এরপরে কৃষ্ণচরণ আগমবাগীশ আর বেশিক্ষণ সেখানে থাকেননি। আর কিছু কথা জমিদার মশাইকে জানিয়ে তিনি চলে যান। এরপরে কাটতে থাকলো সময়। কৃষ্ণচরণ আগমবাগীশের কথা মতো খুব সাবধানে থাকলেন অসীম মজুমদার এবং তার ছেলে মোহন মজুমদার। এই ঘটনার পর আবার বকুল অন্তঃসত্ত্বা হলো। ক্রমেই এসে গেল সেই রাত। বাইরে হঠাৎই ঝড় শুরু হয়েছে। শোঁ শোঁ শব্দে বাতাস বইছে তীব্র গতিতে। আকাশে মুহুর্মুহুর বিদ্যুতের ঝলক আর কান ফাটানো শব্দে পরিবেশ আরো ভয়ানক হয়ে উঠেছে। প্রকৃতি যেন আগত অশনির আগাম পূর্বাভাস দিয়ে যাচ্ছে হাহাকার করে। সেদিন রাতে মোহন মজুমদার পাহারাই ছিলেন। রাত তখন গভীর। অন্ধকারের গাঢ় চাপচাপ আস্তরণ কখনো কখনো ছিন্ন করে দিয়ে যাচ্ছে বিদ্যুতের ঝলক। এমন সময় মোহন দেখলেন বকুলের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। আনন্দের খবর হলেও সেই আনন্দকে ছাপিয়ে তাকে ঘিরে ধরল একরাশ চাপা অজানা আতঙ্ক আর উত্তেজনা। এমন ভাবে কাটলো আরো বেশ কিছুক্ষণ। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল মোহন। আর ঠিক সেই সময় হঠাৎ সেই ঘর থেকে বের হয়ে এলো একটা নারী মূর্তি। অন্ধকারে এতক্ষণ থাকার জন্য চোখ সয়ে গেছিল মোহনের। সে স্পষ্টই বুঝতে পারল সেই নারী মূর্তির হাতে কিছু একটা ধরা। সেটা তার সদ্যজাত সন্তান কি? কথাটা ভাবতে ভাবতেই আবার একটা বৈদ্যুতিক আলোর তরঙ্গ সশব্দে খেলে গেল আকাশে। আর সেই ক্ষণিকের আলোতেই মোহন দেখল সেই নারী মূর্তির হাতে রয়েছে তার সদ্য জন্ম নেওয়া শিশুটি। কিন্তু ওই ঘরে তো বকুল ছাড়া আর কেউই ছিল না। মোহন আর নিজেকে সামলাতে পারল না, পিছু নিল সেই নারী মূর্তিটার। আর উচ্চ কণ্ঠে বলতে লাগলো, এই থামো থামো বলছি। মোহন ক্রমাগত তার পেছনে পেছনে একইভাবে চিৎকার করতে করতে এগোতে লাগলো। বারবার তাকে থামতে আদেশ করলো, কিন্তু কোনো ফলই হলো না। সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। এমন ভাবেই অবিচল হয়ে এগিয়ে যাচ্ছিল তার গন্তব্যের দিকে। সেই নারী কোনোভাবেই থামছে না, আর মোহনও তার নাগালও পাচ্ছে না। সে প্রাণপণে চেষ্টা করছে কিন্তু পারছে না। তাহলে কি সেই সাধুই সঠিক ছিল? এই সেই ডাইনি? মনে মনে ভাবে মোহন। এসবের মাঝে ঝোড়ো হাওয়ার দাপট আর মুহুর্মুহুর বজ্রপাত হয়েই চলল। দূর থেকে শেয়ালের কাতর আর্তনাদ কানে এলো। যেন কোনো ভয়ানক বিভীষিকার আভাস তার আগাম দিয়ে গেল। বহু কাকের যেন কান ফাটানো কলরব শুরু হলো। সেই ভয়ানক শব্দেই ঘোর কাটলো মোহনের। সে দেখল ডাইনিটা যেতে যেতে বাগানের কাছে এসে দাঁড়িয়েছে। মোহন তখন নিজের হাতে থাকা তলোয়ারটা উঁচিয়ে ধরে গর্জে উঠল, এ আমার সন্তান, আমাকে দিয়ে দে,
দিয়ে দে আমায়, না হলে আজ তোর মৃত্যু আমার হাতেই হবে। শয়তান রাক্ষসী, দিয়ে দে আমায়। মোহনের হুঙ্কারেই প্রথমবার ঘুরে তাকালো সেই ডাইনি, আর সেই দৃশ্য দেখা মাত্র মোহনের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। এক মুঠো বরফ কুচি যেন তার শির দ্বারা বেয়ে নেমে এলো। সামনে দাঁড়িয়ে থাকা সেই নারীর চোখ ছিল না, তার বদলে ছিল দুটো অন্ধকার গর্ত। সেই গর্ত দিয়ে বের হচ্ছিল লাল রক্ত, যা তার গাল বেয়ে নেমে আসছিল। তার মুখটা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বড়, দাঁতগুলো অবিনষ্ট বড় বড় মুখের বাইরে বেরিয়ে আছে। সেগুলো দেখতে কিছুটা হাঙরের দাঁতের মতো। হাতের নখগুলো বড় বড় আর ধারালো। কিন্তু সেই ভয়ানক দৃশ্য ছাড়াও আরো একটা কারণের সামনের এই ভয়ানক নারী মূর্তিকে দেখে একটা বিরাট ধাক্কা খেল মোহন। এ যে বকুল! তার হাত ঠক ঠক করে কেঁপে উঠল, আর সেই মুহূর্তে হাতে থাকা বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল মোহনের দিকে, আর এগিয়ে আসতে লাগলো ডাইনি বকুল। আকস্মিক এই ভয়াবহতায় মোহন পাথরের মতো দাঁড়িয়ে থাকলো, শুধু নড়াচড়া করার শক্তি পর্যন্ত নেই তার মধ্যে। আর মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই ডাইনি তার হাত সামনের দিকে তুলে ধরে কিছু একটা বিড়বিড় করে হাওয়ার মধ্যে থেকে কিছু একটা চেপে ধরে ওপরের দিকে তুলে দিল। আর সাথে সাথে কিছুটা দূরে থাকা মোহন হাওয়ায় ভেসে উঠল, যেন অদৃশ্য কেউ তার গলা টিপে ধরে হাওয়ায় উঠিয়ে দিয়েছে। ডাইনি নিজের শক্তিতে তাকে শূন্যে তুলে ধরল স্পর্শ ছাড়াই। তারপর এক ঝটকায় অনেকটা দূরে ছুঁড়ে ফেলে দিল তাকে। মোহন যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তারপর আবার সে অদৃশ্য শক্তিতে শূন্যে ভেসে উঠল, আবার আছড়ে পড়ল মাটিতে। এইভাবে বারবার তার উপর পৈশাচিক নৃশংসতা চলতে লাগলো ক্রমাগত। তিনি তখন প্রায় অর্ধমৃত। এমন সময় বাগানে প্রবেশ করলেন অসীম মজুমদার। তার হাতে রয়েছে একটা তলোয়ার। দৌড়ে এসে দেখলেন ছেলে আর নাতির এই অবস্থা। ডাইনির দিকে তাকিয়ে গর্জে উঠলেন, ডাইনি, তুই যা করেছিস তোকে তার শাস্তি পেতেই হবে। এতটুকু বলে থামলেন তপনবাবু। বোধহয় নিজেদের বংশের এক ভয়ানক অলৌকিক ইতিহাসের দীর্ঘ ঘটনা ক্রমাগত বলে যাওয়ার ফলে ভদ্রলোক খানিক বিধ্বস্ত হয়ে পড়েছেন, কিংবা আগামী আরও কিছু অতিলৌকিক ঘটনার বর্ণনার আগে নিজেকে মানসিকভাবে গুছিয়ে নিচ্ছিলেন। আমি খানিক অধৈর্য হয়ে উঠলাম ওনার আকস্মিক চুপ করে যাওয়ায়। বললাম, তারপর? তপনবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তারপর আর কি, ডাইনির মাথাটা এক কোপে কেটে দিলেন তিনি। আমাদের বাগানে তখন একটা কুয়ো ছিল, সেই কুয়োর ভেতর ডাইনিটাকে ফেলে দিলেন। মাথা কাটা গেলেও ডাইনিটার নাকি প্রাণ ছিল। সেই কুয়োর মধ্যে তখনও সে ছটপট করছিল। তারপর অবশ্য সেই কুয়োর মুখ বন্ধ করে দেওয়া হয়। ব্যাস, এই হলো সেই ডাইনির ইতিহাস। তবে অনেকে বলে সে নাকি আজও বেঁচে আছে। রাতেও রাতটা নাকি প্রাসাদে এই নিজের অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ায়। আর ওই কুয়োর মুখ খোলা পেলেই নাকি সে আবার সশরীরে ফিরে আসবে আর আমাদের বংশকে শেষ করে দেবে। এতটুকু বলেই কথা শেষ করলেন তপনবাবু। বেশ কিছুক্ষণ দুজনে চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই কোনো তরফ থেকেই। কিছুক্ষণ এভাবে চুপ থেকে আবার তিনি একটা রহস্যময় স্বরে বললেন, সেই বাগানটা যাবেন নাকি? আকস্মিক এই অভাবনীয় প্রস্তাবে আমি আবার উদ্দীপ্ত হয়ে উঠলাম। দ্বিগুণ আগ্রহে বললাম, সত্যিই নিয়ে যাবেন? চলুন, আমি যেতে রাজি। এরপরে দুজনেই উঠে পড়লাম। ওনার পেছন পেছন বেশ কিছুটা পথ গেলাম, জমিদার বাড়ির পাশ দিয়ে একটা সরু পথ ধরে সেই বাড়ির পেছনে। সেখানে একটা বাগান আছে। নিয়মিত পরিচর্যা যে করা হয় তা দেখেই বুঝতে পারলাম। বাগানটার অনেকটা ভেতরে একটা উঁচু মতো ঢিবির সামনে নিয়ে গেলেন তপনবাবু। তারপর ঢিবিটার দিকে ইঙ্গিত করে বললেন, ওই সেই কুয়ো, এখন সেই কুয়োর মুখ বন্ধ। আমি দেখলাম
ঢিবির ওপরে জন্মেছে অনেক নাম না জানা অজানা ফুল। অবাক হলাম, সাথে মুগ্ধ। মোবাইলটা বার করে একটা ছবি তুলে নিলাম। তপনবাবু কি একটা ভেবে রহস্য জড়ানো গলায় বললেন, আজ কি জানেন? আমি অবাক হয়ে বললাম, কি? তপনবাবু সেই একই রহস্যময় ভাব গলায় জড়িয়ে রেখেই বললেন, অমাবস্যা। আমি এই বাড়িটায় রাতে থাকি না, কিছু দূরে আমার নিজস্ব একটা বাড়ি আছে। তবে লোকের মুখে শুনেছি এই বাড়িতে নাকি অমাবস্যার রাতে ওই ডাইনির আর্তনাদ শোনা যায়। আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? ভদ্রলোক বললেন, শুধু তাই না, ভাগ্য ভালো থাকলে ডাইনিটাকে স্বচক্ষেও দেখতে পাবেন। বুঝলাম হয়তো ভদ্রলোক নিজের বলা গল্পকে আরো বাস্তব করে তুলতেই এইসব কথা আমায় বলে ভয় দেখানোর চেষ্টা করছেন। যদিও আমি অবশ্য কোনো কালেই ডাইনি বা ওই জাতীয় কিছুতে বিশ্বাস করতাম না, করিও না। তবে যদি এমন জিনিস দেখার সুযোগ আসে তাহলে পিছুপা হব কেন? দেখাই যাক না ডাইনি আসলে কেমন। ক্রমেই সন্ধ্যা বেড়ে রাত হলো। চারপাশে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। যেন এখানে আমরা বাদে আর কোনো জীবিত মানুষই নেই। এমনভাবেই কাটছিল সন্ধেটা। রাতের খাবার শেষে নিজের গাড়ি করে বেরিয়ে যাওয়ার আগে তপনবাবু বারবার সাবধান করে বলে গেলেন, ভেরি কেয়ারফুল, নিজের খেয়াল রাখবেন আর বেশি কৌতূহল দেখাতে যাবেন না। তিনি তো বলে গেলেন, কিন্তু সেসব কথা শুনবে কে? আমার তো এখন একটা অ্যাডভেঞ্চারের গন্ধে রক্ত গরম হয়ে উঠেছে। কোনোভাবেই সময় কাটছে না। ঘরের একমাত্র দেয়াল ঘড়িটা টিকটিক করে বেজেই চলেছে। আমি তখন বিছানার উপর বালিশে হেলান দিয়ে শুয়েছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। হঠাৎ গ্র্যান্ডফাদার ক্লকে ঘন্টার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম ঘড়িতে 3টে বাজে। এমন সময় বাইরে থেকে মৃদু একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা মৃদু হলেও স্পষ্ট, একটা নারী কণ্ঠের কান্না। বড় অদ্ভুত লাগলো আমার। তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসলাম, আর আসা মাত্রই চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। আমাকে পাশ কাটিয়ে ছুটে যেতে লাগলো একটা নারী মূর্তি। তার পায়ের নুপুরের শব্দ অনুরণিত হতে লাগলো চারপাশ। পরনে তার লাল শাড়ি, তার হাতে আছে একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা। মনে মনে ভাবলাম, এই কি সেই ডাইনি? কিন্তু তাই যদি হয় তাহলে ও কেন? আর ভাবার সময় পেলাম না। কানের কাছে একটা মানুষের গর্জনে চমকে উঠলাম। এই থাম থাম বলছি, বাচ্চাটাকে দিয়ে দে আমায়। আমাকে পাশ কাটিয়েই হাত বাড়িয়ে ডাইনিকে ছুঁতে চাইছেন তিনি। ডাইনিটার পেছন পেছন দৌড়চ্ছেন, ডাইনিটাও দৌড়চ্ছে। পেছনের লোকটা কি তাহলে মোহন মজুমদার? তবে তাকে দেখে এমন অদ্ভুত লাগলো কেন? তার চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো, দেখতেও কেমন যেন অপ্রকৃতিস্থ লাগছে। আমি কিছুতেই বুঝতে পারছি না। বিস্ফারিত চোখে দেখছি এইসব অলৌকিক দৃশ্য। আমার সামনে কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে? আমিও এদের পিছন পিছন যাচ্ছি। তবে যেতে যেতেই শুনলাম একটা কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজটাই পুরো বাড়ি জুড়ে অনুরণিত হচ্ছে। কে কাঁদছে? কে? আমার হুঁশ ছিল না। হঠাৎ হুঁশ ফিরতেই দেখলাম আমি বাগানের ভেতর ঢুকে পড়েছি। আবিষ্কার করলাম দিনের বেলায় দেখা সেই বাগানটা এখন চেনা যাচ্ছে না। হঠাৎ সেই ঢিবিটার দিকে চোখ পড়তেই দেখলাম ওখানে কোনো ঢিবি নেই। যা রয়েছে তা একটা কুয়ো।
আবার একটা ক্রুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল। বাচ্চাটা দিয়ে দে, দিয়ে দে বলছি, দে। হঠাৎ নারী মূর্তিটা থেমে গেল। সে আবার ঘুরে তাকালো মোহনের দিকে। আমি রুদ্ধশ্বাসে দেখছিলাম সব। ডাইনিটার মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মনের জোর বাড়িয়ে চেয়ে দেখলাম ডাইনিটার দিকে, কিন্তু এ কি? কোথায় বিভৎসতা, কোথায় কি? এটা তো একটা নিষ্পাপ মেয়ের মুখ। চোখ দিয়ে অঝরে অশ্রু পড়ছে। তার মানে তখন যে কান্নার আওয়াজ শুনছিলাম, এটা কি এই মেয়েটার? কিন্তু হিসেব তো মিলছে না। তখন যে খটকাটা লেগেছিল সেটা আবার ফিরে এলো। সে তখন বাচ্চাটা কোলে নিয়ে আসছিল, তখন তো তার মধ্যে ডাইনি সুলভ কোনো আচরণ দেখিনি। দেখেছিলাম মেয়েটা প্রাণপণে আগলে রেখেছে সেই শিশুটাকে। মেয়েটা এবার কাঁদতে কাঁদতে বলে উঠল, না, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। এর আগেও তুমি আমার মেয়েদের মেরে ফেলেছ, তখন আমি আটকাতে পারিনি, কিন্তু আজ আমি আমার মেয়েটাকে মরতে দেব না। রাগে উন্মত্ত লোকটি বলল, ওই শয়তানটাকে আমায় দিয়ে দে, দে বলছি। একই রকম শীতল অথচ গম্ভীর কণ্ঠে মেয়েটা বলল, না, দেব না। তোমার মতো পাগলের কাছে নিজের মেয়েকে কখনোই ছাড়ব না। মোহন এবার উন্মাদ হয়ে উঠল। অদ্ভুত আক্রোশ জড়ানো গলায় বলল, আমি পাগল, তাই না? আমি পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ তোর একদিন কি আমার একদিন দেখ। মোহন এবার ঝাঁপিয়ে পড়ল মেয়েটার উপর। আমি আর থাকতে পারলাম না। মেয়েটাকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই বুঝলাম আমার দেহ পাথর হয়ে গেছে। নড়াচড়া করার কোনো ক্ষমতাই আমার নেই। হঠাৎ দেখলাম দুটি ছায়া এদিকেই আসছে। তাদের একজন বৃদ্ধ, অন্যজন মোহন মজুমদারের সমবয়সী। বৃদ্ধ লোকটার দৃশ্যটা দেখেই চিৎকার করে উঠল, মোহন, তুই সব কি করছিস? তোর পাগলামি আজকাল খুব বেড়েছে, তাই না? ছাড় 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 বকুলকে। তারপর অন্যজনের উদ্দেশ্যে বললেন, ভুবন, ভুবন, ওকে সামলা। ভুবন মজুমদার এগিয়ে গেল সেই দিকে। ভাইকে সামলাতে চাইলেন। তার হাতে রয়েছে তলোয়ার। কোনো রকমে তিনি মোহনকে দূরে সরালেন, তবে বাচ্চাটা মোহন কেড়ে নিতে সক্ষম হল। ভুবন মজুমদারের তলোয়ার সেখানেই ছিটকে পড়ে রইল। ভুবন আর বকুল অনেক চেষ্টা করেও বাচ্চাটাকে মোহনের হাত থেকে ছাড়াতে পারলেন না। মোহনের গায়ে যেন এক অসম্ভব শক্তি ভর করেছে। আমি তখন মন্ত্রমুগ্ধের মতো দেখছি পুরো ব্যাপারটা। মোহন বাচ্চাটার গলা টিপে মারতেই যাচ্ছিল, কিন্তু বকুল অসম্ভব ক্ষিপ্রতায় এক ঝটকায় নিজের বাচ্চাকে নিজের কাছে টেনে নিল। মোহন গর্জে উঠল, আমাকে আটকাতে চাইছিস তুই? এবার দেখ তোর কি ফল করি আমি। মোহন বকুলের দিকে হিংস্র পশুর মতো যেতে লাগলো। বকুলের ওপর ঝাঁপিয়ে পড়তেই বকুল আত্মরক্ষার জন্য ভুবনের ফেলে রাখা তলোয়ার উঁচিয়ে ধরতেই অসাবধানতায় তলোয়ারের ঘা লাগলো মোহনের গলায়। আর তখনই যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত্যু হলো তার। মোহনের এই অবস্থা দেখে বকুল ঘাবড়ে গেল। অসীম মজুমদার চিৎকার করে উঠলেন, বকুল, বকুল, তুমি কি করলে? ভুবন, ভুবন, দেখ তো মোহনের কি হলো। ওকে ওকে আপনি কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে চল। ভুবন মোহনের দেহের উপরে ঝুঁকে পড়ে খানিকক্ষণ পরীক্ষা করে কাতর কণ্ঠে বলল, বাবা, বকুলের নেই। কথাটা শোনা মাত্র দোর্দণ্ড প্রতাপ জমিদার মুহূর্তেই সন্তানহারা অসহায় পিতাতে পরিণত হল। মাটিতেই হাঁটু মুড়ে বসে পড়লেন তিনি। আকস্মিকতায় ঘটা এই দুর্ঘটনার থেকে ধাতস্থ হতে
খানিক সময় নিল বকুল। তারপরে কাতর কণ্ঠে অসীম মজুমদারের সামনে এসে বলল, বিশ্বাস করুন বাবা, আমি ওকে মারতে চাইনি, আমি তো মেয়েকে বাঁচাতে। বকুলের কথা শেষ করতে না দিয়েই অসীম মজুমদার সেই একই রকম করুণ গলায় বলে উঠলেন, জানি বকুল, জানি মোহনের মা তো সেটা বুঝতে চাইবে না। ওর যে বড় আদরের ছেলে ছিল, সে প্রজাদের ডেকে তোমার এই ভুলের জন্য তোমার আর আমার মেয়েকে ভয়ানক কোনো শাস্তির ব্যবস্থা করবে, এ আমি নিশ্চিত। মৃত্যুর শাস্তি, মৃত্যু। তবে আমি বুঝিয়ে সুঝিয়ে দেব যদি তুমি। তিনি যখন কথাগুলো বলছিলেন আমি তখন লক্ষ্য করছিলাম তার মুখে কিছুক্ষণ আগে সন্তান হারানোর যে ছাপ ছিল তার নেই, বরং তার বদলে ফুটে উঠেছে এক ভয়ানক কুটিল কোনো ছায়া। আমার দৃষ্টি চলে গেল তার হাতের ওপর, আর দেখেই আমার মনে একটা বিরাট ধাক্কা লাগলো। দেখলাম কথাগুলো বলতে বলতেই অসীম মজুমদারের হাতটা বকুলের পেটে কোমরে অবাধে চলাফেরা করছে, আঙুলগুলো চামড়া ভেদ করতে চাইছে। হাতটা পেট, নাভি, কোমর পেরিয়ে যখন বুকের দিকে উঠতে চাইল, ঠিক তখনই সেই হাতটাকে সজোরে চেপে ধরল বকুল। এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো অসীম মজুমদারের দিকে। তার চোখ বড় বড় হয়ে আছে, তার মনেও বিরাট একটা ধাক্কা লেগেছে তা বোঝা যাচ্ছে। সে শুধু অতি কষ্টে করুণ গলায় একটা শব্দই বলতে পারল, বাবা। অসীম মজুমদারের মুখে একটা শয়তানি হাসি খেলে গেল। বকুল দূরে সরে যেতে চাইল, কিন্তু তখনই ভুবন মজুমদার ওকে জড়িয়ে ধরল, বলল, কোথায় যাচ্ছি? আজ তো আর নিস্তার পাবি না। অনেকদিন ধরেই এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ তোমায় কে বাঁচাবে বকুল রানী? অসীম মজুমদার উঠে দাঁড়িয়ে বকুলের কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নিল, তারপর ডাক দিলেন। হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো একজন মধ্যবয়স্ক লোক। তাকে দেখেই অসীমবাবু বললেন, এই বাচ্চাটাকে দূরে সরা, ওর মায়ের সাথে আমরা ফুর্তি করব। বিশ্রী একটা হাসি হেসে ফিরোজ বাচ্চাটাকে তা একটা কাপড়ে জড়িয়ে খানিক দূরে শুইয়ে রাখল। ভুবন ফিরোজের দিকে তাকিয়ে বলল, মেয়েটা বহুত ঝামেলা করছে, এর হাত পাগুলো বেঁধে দিতে হবে। হাত লাগা। দুজন মিলে বকুলের হাত পা বেঁধে দিল, তারপর একটা ঝোপের আড়ালে নিয়ে গেল। আমি শুধু দেখেই গেলাম, কিছু করতে পারলাম না। আমার শরীর এক চুলও নড়ল না। দেখলাম সবার চোখই চকচক করছে অবাসিত কামনায়। ভুবন বলল, বাবা, আপনি আগে যান, তারপর না হয় আমি যাব। আপনি গুরুজন বলে কথা, সবার আগে তো আপনার অধিকার। কথাটা বলেই একটা নোংরা হাসি হেসে সে তাকালো ফিরোজের দিকে। ফিরোজ আবার একটা বিশ্রী হাসি হেসে বলল, আপনারা যা বলবেন তাই হবে। আপনারা আগে কাজ সারেন, আমি তো আপনাদের অনুচর। আপনাদের মন ভরলে শেষে একটু পেশা দেবেন, আমি তাতেই খুশি। কথাটা বলে আবার সেই কান এঁটো করা হাসিটা হেসে দাঁড়িয়ে রইল ফিরোজ। এরপর পালাক্রমে চলল সেই নারকীয় বর্বরতা। আমি পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম বকুলের আর্তনাদ আর সেই শয়তানদের পৈশাচিক অশ্লীল ভাষাগুলো, আর সেই সাথে শুনলাম শিশুটার কান্না।
একটা সময় সবার খিদে মিটল। চুল ধরে টানতে টানতে বকুলকে নিয়ে আসা হলো। বকুল তখন নগ্ন, শুধু তার গায়ের শাড়িটা কোনোভাবে হাতে পেঁচানো আছে। অসীম ছেলেকে বলল, ভুবন ভুবন, আর ওকে বাঁচিয়ে রাখা যাবে না, একে বাঁচিয়ে রাখলে আমাদেরই বিপদ। ভুবন বলল, ঠিক বলেছি, এখন এই ঝামেলাটাকে নিকেশ করে ফেলতে হবে। কথাগুলো কানে যাওয়া মাত্রই বকুল আর্তনাদ করে উঠল। অতি কষ্টে বলল, আমাকে মারবেন না, আমাকে মেয়ের কাছে যেতে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। তবে ওর কোনো কথা শোনা হলো না। মৃতপ্রায় দেহটাকে টেনে হিঁচড়ে তারা নিয়ে গেল কুয়োর কাছে। তারপর তলোয়ারের এক কোপে মাথা কাটা হলো তার। আমি চোখের সামনে দেখলাম তরতাজা একটা মেয়ের সাথে প্রথমে এই পাশবিক নির্যাতন, তারপরে এমন এক হত্যাকাণ্ড। মাথা কাটা দেহটা থরথর করে কাঁপতে লাগলো। সেই অবস্থাতেই দেহটাকে কুয়োতে ফেলে দিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি অনেকক্ষণ ধরে নিজের শরীর নাড়ানোর চেষ্টা করছিলাম, চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসলো, আর তখনই ওই তিনটে শয়তানের মুখ আমার দিকে ঘুরে গেল। ভুবন আর ফিরোজের আঙুলের তর্জনীটা আমাকে ইশারা করলো। অসীম মজুমদার এক ছুটে আমার কাছে এসে আমার কলার দুটো খামচে ধরে মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলল, তুই কিচ্ছু দেখিসনি, কাউকে কিচ্ছু বলবি না, এ ঘটনা যাতে পাঁচকান না হয়, সবাই জানবে যে। হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল বাম দিকে। দেখি সেখানে তপন মজুমদার দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই বলে উঠল, ডাইনির গল্প শুনবেন না? কিভাবে ডাইনিকে ধ্বংস করা হলো সেই গল্প শুনবেন না? আমি দাঁড়িয়েছিলাম গেটের সামনে। তপনবাবু হঠাৎ এসে বলে উঠলেন, কি হলো, ডাইনির সাথে দেখা হলো? প্রশ্নটা শুনে আমি অত্যন্ত বিরক্ত হলাম। গেটের বাইরে আসার আগে বলে আসলাম, ডাইনির কথা বলতে পারবো না, তবে পিশাচদের সচক্ষে দেখেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন রিদম মাহমুদের কলমে ডাইনি। তাহলে কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আমাদেরকে এবং শেয়ার করুন অনেক অনেক করে। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও বিভিন্ন চরিত্রে অঙ্কন, বুবাই, দেবজিৎ, শুভম, কৃষ্ণেন্দু, শৈথালি, সুদীপ। আবহতে মিহান প্রোডাকশন। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।